অবশ্য তার পরিবার তার সাথে জুলুম করেছে। তাদের মনের মতো চলতে গিয়ে ভালো মেয়েটা হতে গিয়ে সে নিজের ক্ষতিটাই বেশি করে বসেছে। সেই সব মনে পড়তে আবারও তার মন খারাপ হচ্ছে। সে ঠিক করেছে তাজদার সিদ্দিকের সামনে সে জীবনও নিজের দুর্বলতা প্রকাশ করবে না। শাড়ি লেহেঙ্গার জন্য জুয়েলারি কেনা শেষে সে গায়ে হলুদের অনুষ্ঠানে পরার জন্য জুয়েলারি কিনে নিল সে। তাজদা সিদ্দিকী পেছনে দাঁড়িয়ে চুপচাপ দেখে যাচ্ছে সব। শায়না মাঝে মধ্যে নিজেকে সামলে নিচ্ছিল, কারণ তার মনে হচ্ছে সে বেশি কথা বলে ফেলেছে। জুয়েলারি কেনা শেষ হতে তাজদার বিল মিটিয়ে পকেট ফোন ভরে নিল। শায়না দিকে তাকালো। শায়না শপিং ব্যাগগুলো হাতে নিয়ে দাঁড়িয়েছে। শাড়ির ব্যাগগুলো ওই দোকানেই রাখা, আবার সেখানে যেতে হবে। তাজদার কিছু ব্যাগ নিতে চাইলে শায়না ব্যাগগুলো নিয়ে ঘুরে দাঁড়ালো। কিছু না বলে চুপচাপ বেরিয়ে গেল তাজদার। মেকআপ কেনার কথা শায়না ভুলে গিয়েছিল, কিন্তু তাজদা তাকে মনে করিয়ে দিল। সে কসমেটিক্স শপের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল সোজা। ইনিয়ে বিনিয়ে শায়নাকে বোঝালো এটা কসমেটিক্স শপ। শায়না তাড়াহুড়া করছিল বাড়ি ফেরার জন্য। তাজদারকে দাঁড়িয়ে পড়তে দেখে সে মেয়ে হয়ে মেকআপের কথা ভুলে গেছে দেখে খানিকটা লজ্জিতও হলো। এই জন্য কয়েকজনের সাথে নিয়ে আসতে হয়, একা আর পারছে না সে। কসমেটিক্সের দোকানে ঢুকে সে একটা চেয়ারে বসলো আগে। ঠান্ডা পানি খেয়ে গলা ভিজিয়ে নিল। খুব ক্লান্ত লাগছে। তাজদার সেদিকে সেখানে কর্মরত মানুষের সাথে কি কথাবার্তা বলছে কে জানে। শায়না ইচ্ছে করে খেয়াল করেনি। কানে এসেছে কথাগুলো, মনোযোগ দিয়ে শুনিও নি সে। পরে অবশ্য তার কাছে বিষয়টা স্পষ্ট হলো। সেখানে কর্মরত সেলস পারসন তাকে একটা কম্বো দিয়ে দিল। তাজদারকে দেখিয়ে বলল, আপনি যেমনটা বলছেন তেমনটা এখানে আছে, সব অথেন্টিক মেকআপ প্রোডাক্টস অ্যান্ড স্কিন কেয়ার প্রোডাক্টস একসাথে। শায়নার পরিশ্রম কমে গেল, কিন্তু পরক্ষণে দুটো কম্বোর দাম শুনে তার মাথায় হাত। এসব কিনে নিলে বাড়ি পৌঁছে তার ইজ্জত সম্মান আর থাকবে না। ওই বাড়ির মানুষ বলবে কোনোদিন দেখেনি, তাই আজ না পেয়ে সব একসাথে নিয়ে ফেলেছে। একটা ভয় ঝেঁকে ধরলো তাকে। সে অন্য সব কিছু সহ্য করতে পারলেও মানুষের কটু কথা একদম নিতে পারে না। সে যা নয় তা বললে সারাদিন অশান্তি লাগে। সে বলল, আমি সবগুলো ব্র্যান্ড থেকে বেছে বেছে নিতে চাই। এলওলার প্রাইজের সব প্রোডাক্টস আমার লাগবে না। দোকানে বিউটি অ্যাডভান্সার ছিলেন, তিনি বলেন, স্যার প্রিমিয়ার ব্র্যান্ডের প্রোডাক্ট চেয়েছেন ম্যাম, আমরা লো কোয়ালিটির প্রাইসের প্রোডাক্ট সাজেস্ট করেছি। আর কসমেটিক্সের ক্ষেত্রে ম্যাক এই জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ব্র্যান্ড। ল এল কলার প্রাইজের রূপচর্চা নির্ভরযোগ্য নাম, স্টাইল আইকনদের প্রথম পছন্দ, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। শায়নার কিছু বলবে তার আগে তাজদার বলল, আপনারা প্যাকেজিং শুরু করুন একটু তাড়াতাড়ি। জি স্যার, আমাদের কিছু সময় দিয়ে সাহায্য করুন। শায়নার মন কেমন কোগাইছে। টাকার অঙ্কগুলো এত দ্রুত করছে, তার মাথার উপর দিয়ে যাচ্ছে সব। এটা তো সত্যি যে সে ধনী পরিবারে বড় হয়নি। এদের পয়সা হওয়ার পরও আহামরি বিলাসিতা সে করেনি। সেই জায়গায় দাঁড়িয়ে পরের পয়সা নিয়ে বাহাদুরি করতে তার অনেক ভয়। মেকআপ আর স্কিন কেয়ার প্রোডাক্টস প্যাকেজিং কমপ্লিট। কার্টুনে প্যাক করে দিয়েছে। কার্টুনটা এত বড় হয়েছে যে সবার চোখে লাগবেই। শায়নার কেমন যেন অস্বস্তি হচ্ছে, শান্তি লাগছে না। পরে সে নিজেকে সান্ত্বনা দিল এই বলে, তাজদার সিদ্দিকী নিজেই তো সব কিনেছে, তো জোর করে কিনে নিয়ে। বিল মিটে তাজদার সবগুলো কার্টুন নিয়ে বেরিয়ে এলো। শাড়ির দোকানে সবগুলো ব্যাগ রেখে বেরিয়ে গেল। শায়না শাড়ির দোকানে দাঁড়িয়ে রইল। সবগুলো ব্যাগ কার্টুন দেখে সে মনে মনে হিসাব কষতে, কত টাকার জিনিস কিনেছে সে, কত লাখ কষেছে এখানে। শাড়ি আর লেহেঙ্গায় তো লাখ ছুঁয়েছে। কিছুক্ষণ পর একটা লোক এলো, তিনিও সাথে করে ব্যাগ কার্টুন সব নিয়ে বেরিয়ে গেল তাজদারের আগে আগে। তাজদার শায়নার দিকে তাকালো এক পলক, তারপর দোকানদারকে সাথে হাত মিলিয়ে বলল, তবে আসি, আবার আসবেন, বিয়েতে আমরা থাকছি। অবশ্যই, বলে তাজদার বেরিয়ে এলো বাকি ব্যাগগুলো নিয়ে। শায়নাও তার পিছে পিছে বের হলো। ব্যাগ থেকে ফোন বের করেই দেখলো ছোট ভাইয়া ফোন করেছে। সে ফোন রিসিভ করে কথা বলতে বলতে তাজদারের পেছন পেছন গেল। শাওন তাকে সবটা খুলে বলল, বাড়িতে অনেক ঝুট ঝামেলা হয়ে গেছে। আনিস তানসুবাকে বেয়াদব বলায় শায়নার শ্বশুর খেপে গিয়েছে আনিসের উপর। আনিস বলেছে আকত ভেঙে দিতে, এখন আবার আকত ভাঙার কথা শুনে উল্টো ওরা খেপে উঠেছে। যদিও পরিস্থিতি এখন ঠান্ডা হয়েছে, কারণ বড় আম্মা এসে আনিসের সাথে কথাবার্তা চলছে। তাজদার আসার আগে পরিস্থিতি ঠান্ডা করতে চাইছেন তিনি। ভাইয়ের কথা চুপচাপ শুনল শায়না। ভাইয়া আরও কিছু বলতো, শায়নার ইচ্ছে নেই দেখে কিছু বলেনি। কথা বলা শেষ হয়েছে, বাইরে বেরিয়ে এলো তারা। বাড়ি এসে দম নিল শায়না। বাড়ি গিয়ে কবে সে বিছানায় শুয়ে পড়বে, শরীর আর কুলাচ্ছে না।
ওই লোকটা ড্রাইভার ছিল। সব ব্যাগগুলো গাড়িতে তোলা শেষে সাইনার দিকে তাকিয়ে বলল, গাড়িতে উঠে বসুন, স্যার বোধহয় কাছে কোথাও গিয়েছেন। সায়না গাড়িতে উঠে বসলো। সিটে বসে মাথা এলিয়ে চোখ বুঝলো। হঠাৎ কি একজন নিজের উপস্থিতি জানানোর জন্য গলা ঝাঁঝালো। সায়না চট করে চোখ মেলল। তার সামনে আইসক্রিম বাড়িয়ে দিল তাজদার। পোলার কর্নিভাল আইসক্রিম, মুচমুচে কোণের ভিতরে ভ্যানিলা আইসক্রিমের সাথে চকলেট টাইপিং আর বাদাম। সায়না উপস্থিত হয়ে আইসক্রিমটা নিল। তাজদার বলল, ডাকলো, ড্রাইভার সাহেব। ড্রাইভার হেসে তার দিকে তাকালো। বাড়িয়ে দেওয়া আইসক্রিমটা নিল হাত থেকে। সায়না আইসক্রিম খাওয়া শুরু করেছিল একটু আরাম করে। ঠিক তখনই ঘটল বিপত্তি। সে তার পাশের সিটে দুটো শপিং রেখে দিল। সেগুলো সরিয়ে তাজদার সেদিকে তার পাশ ঘেঁষে বসে পড়ল। পাশ ঘেঁষেও না যদিও, কিন্তু পাশাপাশি বসাটাও এখন সায়নার কাছে অনেক বড় ব্যাপার। তার ইচ্ছে করছে আইসক্রিমটা ছুঁড়ে ফেলে দিতে। তার আইসক্রিম খাওয়ার 12টা বাজিয়ে দিল। সায়না একটু সরে বসে আইসক্রিমটা খেলো, জানালার বাইরে তাকিয়ে। তাজদার সিটে মাথা এলিয়ে দিল, চোখ বুজে রেখেছে। সায়না আইসক্রিম খাওয়া শেষ করে আর চোখে একবার তাকালো, নড়াচড়া টের না পেয়ে। কপাল কুঁচকে গেল তার। সাথে সাথে তাজদার সেভাবে মাথা এলিয়ে রাখা অবস্থায় তাকালো চোখ মেলে। সায়না ভরকে গিয়ে মুখ ফিরিয়ে নিল। কত শত ভাবনা উদয় হলো মনে। এক সময় সে আর আপারা এই লোকটার পায়ের আওয়াজ শুনলেই পর্যন্ত লুকিয়ে পড়তো ভয়ে। ছেলেটা যেদিকে হাঁটতো আর সেদিকেও পা বাড়াতো না। পুকুর ঘাটে বসে আছে দেখলে তারা এক বালতি পানি আনার জন্য নামতো না, কলপাড়েই যেত না। এখন আর তারা আতঙ্কে থাকতো, ছেলেটা কখন কি বলে বসে, কখন না জানি অপমান করে বসে। ছোটবেলায় তো আর এত বুঝ ছিল না। টিভি দেখতে সে আল্লাহকে ডাকতো যাতে ওই ছেলেটা না আসে সিনেমা শেষ হওয়ার আগে। তাজদা সেদিকেও তখন ধুরন্ধর চালাক ছিল। এমনভাবে এসে দরজার সামনে দাঁড়িয়ে পড়তো যে তার আগে ভাগে বুঝতেও পারতো না। তাদের দেখা মতো চেহারাটা এত ভয়ঙ্কর হয়ে উঠতো তা মনে পড়লে সায়না দম বন্ধ হয়ে আসে। দেখলে ঠাস করে টিভি বন্ধ করে দিত তাজদা সেদিকে। তারপর ঘাড় বাঁকিয়ে তাকালো সায়নার মনে। হয়তো এটা গোটা পৃথিবীর এমন জঘন্য ভয়ঙ্কর মানুষ আর নেই। মাথা নিচু করে সে বেরিয়ে যেতে তখন একটু দেরি হলে মাথা ঠেলে বের করে দিয়ে মুখের উপর দরজা বন্ধ করে দিত। অবশ্য তার মা থাকলে এমন করতো না, তখন শুধু ঘাড় বাঁকাতো আর চোখ রাঙিয়ে ইশারা করতো বেরিয়ে যাওয়ার জন্য। এই তো বিচ্ছিরিভাবে অপমান, এর চেয়ে তো মৃত্যুও ভালো। ওইরকম একটা লোকের সাথে কেন তার ভাগ্য জুড়ে দিল, সে এই প্রশ্নের উত্তর পেল না হাজার খুঁজেও। কোনো উত্তর নেই তার কাছে। উঠানে গাড়ি এসে থামলো। সায়না গাড়ি থেকে বেরিয়ে এলো, সোজা তাদের ঘরেই চলে এলো। গাড়ি থেকে ব্যাগ কার্টন নামিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে তুছিপ তানছিপ। এত বড় ব্যাগ কার্টন সবাই দূর থেকে দাঁড়িয়ে দেখছে। পরিস্থিতি এখন স্বাভাবিক, কিন্তু চারপাশে তো নীরব দেখে সায়না বুঝে গেল অনেক ঝড় গেছে তার আসার আগে। রওশনারা কানে এলো মেজো ননদের কথা। আমার ভাইপোকে তো মনে হয় ঝাঁঝরা করে দিয়েছে ওই মেয়ে, কত লাখ খেয়েছে কে জানে। রওশনার কিছু না বলে সরে পড়লেন। তাজদার আশায় বাড়ির সবাই আরও চুপ হয়ে গেছে। রওশনারা তানসুপাকে ঘরে বসে থাকতে বলেছেন, বাড়ি ফেরার সাথে সাথে কেউ যেন কোনো বাড়তি কথা না তুলে। তানসুপাকে তিনি ইচ্ছে মতো বকেছেন, আকুত ভাঙার কথা পর্যন্ত উঠে গেছে তার কারণে। তাজদারের কানে এসব গেলে কী হবে। বইয়ের জিনিসপত্র সব রওশনা নিজের ঘরে এনে রেখেছেন। সবাই শাড়ি লেহেঙ্গা জুয়েলারি দেখা শুরু করেছে। তাজদা নিজের ঘরে চলে গিয়েছে। যাওয়ার সময় তানসুবাকে দেখলো। তানসুবা ভাইকে দেখা মাত্রই মাথা নামিয়ে নিল। রওশনারা তাজদারের পেছন দাঁড়িয়েছিল। তানসুবার দিকে চোখ রাঙিয়ে তাকালেন তিনি। তাকে এক্ষুনি ঘর থেকে বের হতে হলো। তাজদা ঘরে যেতে যেতে বলল, জিনিসগুলো গুছিয়ে ওই বাড়িতে দিয়ে এসো। তানসুবা মায়ের দিকে তাকালো। মায়ের ইশারা বুঝে বলল, আচ্ছা। বইয়ের জিনিসপত্র বাড়ির সামনে সবাই মিলে দেখছে। বড় ফুপু বলো, এত দামি শাড়ি দিয়েছে, সেখানে আবার লেহেঙ্গার কী দরকার ছিল। ওয়ালিমার সেকেন্ড শাড়িটা পরলেই তো হয়ে যেত। ওর দুই বোনকে তো শ্বশুরবাড়ি থেকে 10,000 টাকার শাড়ি দিতেও বাঁচছে। জিনিসটাকে তো বাপে এক কাপড়ে বিয়ে দিয়েছিল। এক একজনে এক এক কথা বলতে লাগলো। সবাই মিলে আনুমানিকভাবে হিসেব মিলিয়ে দেখলো 3 লাখ টাকার উপরে বাজার হয়ে গিয়েছে। তার কম বেশি হতে পারে। শাড়িটার লেহেঙ্গায় লাখ পার করেছে। তারা সরাসরি বলছে না, তারাও গাই গাই করে বলছে বাজারে অনেক বেশি হয়েছে। এ তো দামি জিনিস খুব জরুরি ছিল না। বিশেষ করে তাসনিম যে সব সময় মুখ গোমড়া করে রাখে, সেও হেসে ফেলে উপহাস করে বলল, বাড়ির সব মেয়েদের মধ্যে তো সায়না যেতে বসে আছে। আমার বিয়ের বাজারও নাক গলাতেও পারেনি। মেজো ফুফু বলল, মেকআপ তো মনে হয় সব তুলে আনছে। ও নুবা দেখতো।
এগুলো কত টাকা আসবে? তানসুবা ঘরের এক কোণায় চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। সব এক্সক্লুসিভ জিনিস নিয়েছে, দামও তেমন। সে নড়ল না, বলল, স্কিন কেয়ার প্রোডাক্টগুলো এক একটা 3,000 টাকার উপরে। এবার সবগুলো কত আসে হিসেব করো। রসনারা বলো, সব তোমার পছন্দ মতো হয়েছে কিনা বলো। তানসুবা এবার সাহস পেয়ে শাড়ি, লেহেঙ্গা আর গায়ে হলুদের শাড়িটা, দোপাট্টা সবগুলো দেখলো, জুয়েলারি মিলিয়ে দেখলো। সব দেখা শেষে বলল, মোটামুটি। রসনারা বলো, এতেই যথেষ্ট, এত কিছু দেওয়ার দরকার ছিল না। তবুও তাজদা যখন নিজে দাঁড়িয়ে কিনেছে তখন তো আর কিছু বলার নেই। এখন হিসাব নিয়ে কথা না বলাই ভালো। তিতলি, সব গুছিয়ে নাও, একটা জিনিসও যাতে নড়চড় না হয়। ওদের বাড়িতে পাঠাতে আগে তোমার মেজো ভাইকে একবার দেখিয়ে নেবে। তিতলি বলো, আচ্ছা। শাড়ি লেহেঙ্গাগুলো এ তো জোস হয়েছে, শায়নার পছন্দ সুন্দর। এবার তাকে সংশোধন করে দিয়ে বলো, শায়না নয়, ভাইয়ার পছন্দ। তিতলি বললে, তুমি সবসময় ভেজালটা কথা বলো। তানসুবার তৌসিফ নিয়ে এসেছে বিয়ের সব জিনিসপত্র। তাজদারকে দেখিয়েছে আনার সময়। সব ঠিকঠাক আছে দেখে তাজদার অনুমতি দিল। তানসুবা এসেছে দেখে সবাই একে অপরের দিকে তাকে বিড়বিড় করলো কিছু একটা। সাহেদা বেগম বলেন, কি এক ঝামেলা পাকিয়ে দিল মেয়েটা। এত ডেয়ারিং মেয়ে। তানসুবা দাঁড়ায়নি, ব্যাগগুলো রেখে সোজা বেরিয়ে গিয়েছে। ভাইয়া বলেছে তাই আসতে হয়েছে, নইলে এই বাড়িতে পা রাখারও ইচ্ছে নেই তার। তিতলি আর তৌসিফ চা খেতে খেতে সায়নাকে সবটা বুঝিয়ে দিয়ে চলে এলো। সায়না ঘরে এসে ভিড় জমালো তার চাচি, স্বাস্থ্য বোন, আপা, ভাবি সবাই। বড় আপা সব খুলে খুলে দেখালো সবাইকে। সায়না ঘরে এক কোণায় চুপ করে দাঁড়িয়ে আছে। সাহেদা বেগম অবাক চোখে সায়নার দিকে তাকালেন, বললেন, তুই এসব কী করলি? এত দামি দামি জিনিস কিনে নিলি? ওরা তো এখন যা তা বলবে, হাবাতে ঘরের মেয়ে বলবে। সায়না মায়ের দিকে একদৃষ্টিতে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর বলো, তুমি কি বলতে চাইছো আমি সস্তা? দেখো, দেখো মেয়ে কি বলে। এত দামি বিয়ের শাড়ি লেহেঙ্গা কিনলি, ওরা আবার তোকে 4 ভরি স্বর্ণও দিচ্ছে। একবারই তো দিচ্ছে, সারা জীবনের জন্য চাকরি নিয়ে যাচ্ছে। একবার সব ঢেলে দিলে মন্দ কি? সারা জীবন আমাকে খোঁটার তলে রাখতে পারবে, ওদেরই লাভ। সবাই তার দিকে চেয়ে রইল। দাদিমা বলল, আরে ওদের স্বর্ণ আগে থেকে ছিল। এখান থেকে রায়হানের মা, কোটি টাকা আছে ওদের। 10 লাখ খরচ করে বিয়ে করলে ওদের সম্পত্তির এক কোনো নড়বে না। মেয়েটার সামনে ফালতু কথা বলল না। সায়েদা বেগম চুপ করে গেলেন। এই গহনা সব দেখে খুশি হলো সবাই। সায়না সব যথাস্থানে রেখে দিচ্ছিল একে একে। ঘর খালি, শুধু দাদিমা আছেন। তিনি ব্যাগ ঘাঁটতে ঘাঁটতে বললেন, বাবা গো, বেটা দেখছি ওইসবও কিনেছে। সায়না জানতে চাইল, কী সব? দাদিমা হাসলেন, ওইসব আর কি। বেটা ভালোই জানে বইয়ের আর কী কী লাগতে পারে। সায়না কপাল কুঁচকে বলল, কিসের কথা বলছো? দাদিমা ব্যাগের ভেতর থেকে অন্ত্রবাস আর অন্যান্য জিনিসগুলো দেখাতে সায়না জোরে একটা চিৎকার দিল। দাদিমা কোনো মতে ঘর থেকে বেরিয়ে এসে অট্টহাসিতে ফেটে পড়লেন। আফসার সাহেব মাকে হাসতে দেখে বলেন, তুমি ওর পেছনে লেগে। দাদিমা হাসতে হাসতে বলেন, তোর মেয়ে আস্ত একটা বজ্জাত। সায়না চেঁচিয়ে চেঁচিয়ে বলল, তুমি আমার সাথে কোনো কথাই বলবে না বুড়ি। মেহেদি পাতা তোলার জন্য বাড়ির সব চাষিদেরকে ডাকা আনা হয়েছে। বরকনে মেয়েটি একসাথে তোলা হচ্ছে। সায়নার ভাবি সাবিনার হাতে একটা কুলা, সেখানে একটা মোমবাতি জ্বলছে, কিছু ঘাস, এক মুঠো চাল, কয়েকটা খুচরো পয়সা, কিন্তু পান সুপারি আর কত কি। সাবিনা কুলা নিয়ে সবার আগে দাঁড়িয়ে রইল। তৌসিফার শাওন ক্যামেরা নিয়ে হাজির। সায়েদা বেগম আর রওশনাকে ঘিরে সবাই হাসি ঠাট্টা করছে। সায়না জানালা দিয়ে সব দেখছে। বড় বাবার বিয়ের সময়ও আনন্দ করেছিল সে। মেহেদি গাছটা সায়নাদের বাড়ির সামনেই। বারান্দায় দাঁড়ালেই দেখা যায় সবাই একসাথে মেহেদি পাতা তুলে যাচ্ছে। বাচ্চা কাচ্চারা সাথে সাথে হাসছে। বারান্দায় এসে দাঁড়ালো। দাদিমা বলেন, ঘরে বসে থাকতে মন চাইছে না? কথাটা ঠিক। নিজের বিয়ে, তাই নইলে সে এক দৌড়ে চলে যেত সেখানে। পাশ পেতে সে দেখলো ওই বাড়ির বারান্দায় তাজদার দাঁড়িয়ে আছে, হাতে ফোন। শায়নার হাতে তার নতুন ফোনটা। হঠাৎ টুম করে একটা মেসেজ ঢুকলো হোয়াটসঅ্যাপে। এসেছে মেসেজটা। শায়না হোয়াটসঅ্যাপে ঢুকতে দেখলো মেহেদি পড়ায় মেয়েলি হাত, হাতের তালুতে বরের নামের প্রথম অক্ষর। শায়না মেসেজটা দেখে কপাল কুঞ্চিত তাজদারের দিকে তাকালো। তাজদার ফোনে চোখ ডুবিয়ে রেখে হেঁটে হেঁটে বারান্দা ছাড়লো। শায়না বিড়বিড় করে বলো, জীবনেও লিখবো না। মেহেদি পাতা তোলা শেষে উঠানে অনেকগুলো চেয়ার বসানো হলো।
সবার জন্য চা নাস্তার ব্যবস্থা করেছে শাহিদা বেগম। শর্মিলা সাবরিন প্লাস্টিকের চা ঢেলে বিস্কুট, নিমকি, মুচমুচে মিষ্টি খাজা, সাগরকলা, চানাচুর বাড়িয়ে দিচ্ছে সবার দিকে। দরজার পাশে দাঁড়িয়ে দেখছিল সব। চা খেতে গল্পগুজব করা চাচিদের একজন বলল, ও শানু, তাজা তোকে কে কি কিনে দিয়েছে আমাদের দেখাবি না? শর্মিলা সাবরিন একসাথে সায়না দেখে তাকালো তখনই। সায়না চুপ দেখে শাহিদা বেগম বললেন, পরে তখন দেখতে পাবে। কাল ওর গায়ে হলুদ ছোঁয়াবো, তোমরাও এসো। নাইমা এসে ব্যস্ত গলায় বলেন, খুশদিকের মাকে চা দে, ও লতিফের বউ এইদিকে আসো। তোমাকে না বলছি শানুর বিয়ের আগ পর্যন্ত বাড়িতে থাকবা, কাম কাজ আগায় দিবা? লতিফের বউ বলো, চাচি আমাকে তো বড় জেঠি আগেই ঠিক করে রাখছে। মুখ ঝামটা দিয়ে বলেন, সব ফলে টাকার জোর দেখাবে, আমাদের বাড়িতে কাজ কাম কি কম, সব লোক নিয়ে দখল করে রাখছে। সাইনা ফিসফিসিয়ে বলো, কথাগুলো ঘরের ভেতরে বলো, সবার সামনে বলছো কেন আশ্চর্য? সবাই গিয়ে ওই বাড়ির মানুষের কানে তুলে দেবে। কখনো কোথায় কোন কথা বলতে হবে এখনো জানে না। এদিকে সারাক্ষণ আমাকে জ্ঞান দেয়। মা তার দিকে ফিরলেন। শ্বশুরবাড়ি হয়ে কথা বলা শুরু করেছিস এখন থেকে? সায়না হতাশ হলো। সে বলে একটা, তারা বোঝে আর একটা। আর কোনো কথা না বলে সে চলে গেল। মেহমান আসা শুরু করেছে। বাড়ির এক কোণ ভর্তি হয়ে গেছে ইতিমধ্যে। শাহেদা বেগমকে বড় পাতিলে ভাত আর মাংস বসাতে হচ্ছে। আশরাফের বউ তেমন কাজকর্ম করতে পারছে না। বাচ্চার মা, পানি ঘাটলে কখন না জানি ঠান্ডা লেগে যায়। শাহেদা বেগমের কাছে তার নাতির সুস্থতা আগে। যাদের কাজে রাখা হয়েছে তারা কাজচোর। শর্মিলা আর সাবরিনকে খাটাতে হচ্ছে। সায়নও গায়ে হাওয়া লাগিয়ে বেরাতে পারছে না। এ তো কাজ বেড়ে গিয়েছে হুট করে। কাটো, রাঁধো, খাও, আবার ধো। সে কাজ দেখে বসে থাকতেও পারছে না। 8টার দিকে মুন্নির মা এসেছে সায়নাদের বাড়িতে। শিল্পাটা মেহেদি বাটা শুরু করেছে। আর হাত লাল টকটকে হয়ে গেছে ইতিমধ্যে। মেহেদি পাতাগুলোতে ভীষণ রং ধরে। ওই বাড়ির মেহেদি বেটে এসে এখন এই বাড়ির মেহেদি বাটছে মুন্নির মা। যদিও বাটা মেহেদি বরকনে কেউই হাত দিবে না। মেহেদির অনুষ্ঠান শুধু ফোটা মেহেদি কপালে ছোঁয়ানো হয় মায়ের হাতে, আবার পরে মুছে নেয় রং বসার আগে। বাটা মেহেদিগুলো অন্যরা হাতে লাগিয়ে নেয়। দাদিমা কাঁচা হলুদ তুলে এনেছে তার ক্ষেত থেকে। মুন্নির মাকে বলল, এগুলো বেটে দিস তো। মুন্নির মা বলল, হলুদ তো বিকেলেই দরকার হবে, তুই আবার পাটায় বসবি নাকি? পাটা ভাবে ধুয়ে হলুদগুলো বেটে রাখ। আচ্ছা, রেখে দাও চাচি। না, রান্নাঘরের এক কোণায় বসে পান্তা ভাত খাচ্ছে আর সবাই কাজ দেখছে। গরুর মাংস কয়েকবার জাল দেওয়ার পরে রসালো হয়েছে, সেগুলো দিয়ে মেখে পান্তা ভাত খেতে ভালো লাগছে তার। সায়দা বেগম একটা শুকনো মরিচ তেলে ভেজে দিয়ে মুসমুস করে। সায়না ওটা লবণ দিয়ে ভাতে মেখে নিয়েছে। এতে এত তেলে ভাজা নাস্তা আর মিষ্টান্ন দেখে হঠাৎ করে তার পান্তা খেতে ইচ্ছে করছিল। অন্য খাবার মুখে উঠছে না, একদম খেতে ইচ্ছে করছে না। মুন্নিমা তাকে পান্তা ভাত খেতে দেখে বলো, ও মা, বউ মানুষ পান্তা ভাত খায় কেন সকাল সকাল? সায়দা বেগম তাকে ইশারায় চুপ থাকতে বলো, যা ইচ্ছে করুক, ওই মেয়ে উদ্ভট উদ্ভট কাজ করে যাচ্ছে কাল থেকে। সায়না পানিতে ডুবে থাকা ভাতগুলো আঙুলে দ্বারা টেনে নিয়ে মুখে তুলল। তারপর বাসনে থাকা পান্তা ভাতের পানিগুলো সুরুত সুরুত করে শব্দ করে খেতে খেতে বাইরে বেরিয়ে এলো। শেষ পাতে থাকা কিছু ভাত কাকদের উদ্দেশ্যে ছিটিয়ে দিয়ে বাসনটা নিয়ে সোজা পুকুর ঘাটে নেমে এলো সে। সাবান আদি সেখানে রাখা ছিল। সাবান দিয়ে বাসন আর হাত ধুতে নিল। ভেজা হাত দিয়ে চোখ ঠোঁট মুছে নিতেই দেখলো ওই বাড়ির পাকা সিঁড়ি ঘাটের উপরে রঙিন টিনের চাউনির নিচে আড্ডা ও বিশ্রামের জন্য যে আরামঘাট বাঁধা, তার গায়ে হেলান দিয়ে কেউ একজন বসে আছে। আরামঘাটে পেটে নিয়ে বসে এক হাতে পেছনে ঠেস দিয়ে দেখছে ঘাটের পাথুরে গায়ে। সায়না ঘাড়, মাথা আর ওর হাতটা দেখতে পাচ্ছে, যেটা ঘাটের পাথুরে গায়ে ঠেস দিয়ে রাখা। মাথায় গোবরের মতো কিছু একটা লেপে দেওয়া। দাদিমা বড় সাইডের একটা বোল নিয়ে পুকুরে ঘাট বেয়ে নামছে। তা দেখে ছুটে গেল, ঝাড়ি মেরে বলো, আছাড় খেলে তোমার কোমর আস্ত থাকবে না। পেছন পেছন সায়দা বেগম বেরিয়ে এলেন। বিরক্ত হয়ে বললেন, তোর দাদি ইচ্ছে করে করতেছে এসব, আমাকে কাজে করে দিতে গিয়ে কাজ বাড়াবে আবারও। কথা শোনানো আমার। সায়না বোলটা নিয়ে নিল। সেখান থেকে বাসনকোসন, চামচ আর চায়ের কাপ বেসিনে ধোয়ার চাইতে পুকুরে ধোয়া মোছার কাজ করতে বেশি ভালো লাগে। পুরনো অভ্যাস রয়ে গেছে। দাদিমা কোমরে হাত রেখে দাঁড়ালেন, বললেন,
তোমার কাজ বেশি তাই একটু। সায়দা বেগমকে বলো আমি ধুয়ে দিচ্ছি। সায়দা বেগম হঠাৎ ওই বাড়ির ঘাটের দিকে তাকালো, মিনমিন করে জিজ্ঞেস করলো, আমা দেখেন তো, ওটা জামাই না? দাদিমার চোখ সরু করে তাকালেন, বলেন সেটাই তো মনে হচ্ছে। সায়দা বেগম ছটপটিয়ে উঠে সায়নাকে বলল, তুই উঠে যা, আমাকে দে, আমি ধুয়ে নেই। সায়না কপাল কুঁচকে ফেলতেই সায়দা বেগম আস্তে করে বললেন, জামাই বসে আছে দেখলাম, তাতে কি, জামাই বাঘ না ভাল্লুক? তাকে কাজ করতে দেখলে কাঁদতে বসবে? যত সব উদ্ভট কথাবার্তা তাদের। সায়না মাকে কিছু বলতে যাচ্ছিল, তখনই দাদিমা ডেকে উঠলেন, লন্ডনওয়ালা নাকি? তাজদা সেদিকে ধীরে ধীরে ঘাড় ফিরে তাকালো। দাদিমা হেসে ফিরে বলেন, নাজ্জামাই দেখি মাথায় মেহেদি দিয়ে বসে আছে। তাজদার দাদিমাকে কি জবাব দিল কে জানে। বাসন কুসন টুংটাক শব্দ করে ধুয়ে দ্রুত চলে এলো ঘরে। ইচ্ছে করে কিছু শুনলো না। দাদিমা তার পেছন পেছন ঘরে এসে বলল,